হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। নিস্তরঙ্গ রাতের হিমশীতল আবরণে ঢেকে আছে সমগ্র দিগন্ত। ভয়াল আধারের গর্ভে জন্ম নেয়া এক বিকারগ্রস্ত আবেশ চারদিকে চেপে ধরেছে। আকাশ জুড়ে কালো মেঘের গহীন স্তর, যেখানে কোনো নক্ষত্রের ক্ষুদ্রতম দীপ্তিও সাহস করে মুখ তুলছে না। চাঁদের রূপালি শেফালি আলো কোথাও নির্যাসিত হয়ে পড়ছে। অন্ধকার তার দখলদারি চাদর মেলে পৃথিবীর সমস্ত শিরা উপশিরা গুটিয়ে ফেলেছে। চারিদিকে গভীর নৈশব্দ, নিজের শ্বাস প্রশ্বাসও ভারী শৃঙ্খলের মতো শোনাচ্ছে। দূর অরণ্যর বুক ফুঁড়ে হঠাৎ হঠাৎ শোনা যাচ্ছে শুকনো পাতার ওপর গোপন চাপা আঘাত। অদৃশ্য কোনো পদচিহ্ন আধারে দোসর হয়ে ঘুরে বেড়াচ্ছে চারপাশে। এই অতল নীরস রাতের মাঝেই গাড়ির ভেতরে বসে শ্রাবণ জ্বলছে তীব্র ক্ষোভের আগ্নেয়গিরিতে। রাগের উত্তাপে তার কপালে টুপটাপ ঘামের দানা ঝরছে। গাল আর চল শক্ত স্টিলের মতো টান টান। দম বন্ধ করা ক্রোধে তার আশপাশে বাতাসও উত্তপ্ত হয়ে উঠেছে। গাড়ির কাচ ভেদ করে স্পষ্ট দেখা যাচ্ছে নিলয় আর সেই যুবককে, দুজনেরই মুখে উদাসী হাসি। নিয়মিত সঙ্গীর মতো তারা পাশাপাশি দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিচ্ছে রাতের শূন্যতায়। এই দৃশ্য শ্রাবণের অন্তরে জমে থাকা তপ্ত লাভা উস্কে দিচ্ছে। এই দুজন যে পরস্পরের ঘনিষ্ঠ, এই উপলব্ধি তার রক্তে অগ্নিবৃষ্টি বর্ষণ করাচ্ছে। এখনই ঝাঁপিয়ে পড়ে দুজনকেই ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে ইচ্ছে করছে তার, কিন্তু বাস্তবতার কঠোর শেকল তাকে বেঁধে রেখেছে। এসব আচরণ তার স্বভাবের বিপরীত, তবুও নিজেকে সংযত করা অসম্ভব হয়ে উঠেছে। অবশেষে শ্বাসের আগুন আর দমন করতে না পেরে দরজা খুলে বেরিয়ে আসলো শ্রাবণ। থমথমে রাতের গায়ে শ্রাবণের পদধ্বনি থমকালো ঠিক দুজনের পেছনে, কিন্তু নিলয় আর যুবকটি নিজেদের কথোপকথনের উত্তপ্তায় এতটাই ডুবে আছে যে তাদের পিঠের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা জীবন্ত মানুষের অস্তিত্ব টের পাচ্ছে না। দোস্ত, যাই বলিস, তোর ফুফাতো বোনটা কিন্তু পুরাই আগুন। কি বলেছিলাম তোকে আমি, দেখেছিস? কিন্তু শালিকে যতক্ষণ না কিছু করতে পারছি আমার শান্তি হচ্ছে না রে। এই আশা বাদ দে, শ্রাবণ থাকতে এটা হবে না কোনোভাবেই। ওদের সম্পর্কটা আসলে কি? শুধু কি চাচাতো ভাই বোন নাকি অন্য কিছু? বললে তুই আকাশ থেকে পড়বি। কথাটা বলেই নিলয় আকাশের দিকে তাকালো। চাঁদ তারা কিছুই নেই আকাশে। সিগারেটে এক টান ধোঁয়া পাক ঘুরিয়ে ছেড়ে দিয়ে আবারও বলে উঠল, বহুদিন থেকেই আমার নজর মেঘের ওপর। এক রাতের জন্য হলেও মেঘকে আমার চাই দোস্ত। একা একা কিছু করিস না যেন, শেয়ার করাই আসল বন্ধুত্ব। ছেলেটার কথা মুখ থেকে ঝরতেই দুজনের হাসি ছিন্ন ভিন্ন কাকের পাখার মতো রাতের স্তব্ধতাকে বিদ্ধ করে উঠল। অশুভ লালসায় চকচক করছে তাদের চোখ, যেন তারা কোনো অধরা শিকারের গন্ধে মাতাল। দুই শকুন কখন নখ বসাবে আর কখন মৃতদেহ ঠুকরে গিলে খাবে, সেই বিকৃত ক্ষুধা তাদের রক্তে থই থই করছে। শ্রাবণ, এখানে কি করছিস? পেছন দিক থেকে নেহালের ডাক এলো। শব্দটা কানে যেতেই নিলয় আর তার সাথে থাকা ছেলেটা চমকে উঠল। নিলয় তড়িঘড়ি করে ফোনের টর্চ অন করতেই আলো আধারের তীর সোজা গিয়ে পড়ল শ্রাবণের মুখে। আর সেই মুখচ্ছবিটা দেখা মাত্রই নিলয়ের সমগ্র শরীর রুদ্ধ হয়ে গেল। তার মেরুদণ্ড বেশ শীতল বিদ্যুতের এক আতঙ্ক নেমে এলো। শ্রাবণের হাতে ইতিমধ্যেই ধরা একটা মোটা লাঠি। আলো পড়তেই সেই লাঠি তার দু চোখ স্পন্দিত ক্রোধে এমনভাবে জ্বলে উঠল যে নিলয় প্রতিক্রিয়া করার সুযোগও পেল না। এক লাগাম ছাড়া জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল শ্রাবণ। পরক্ষণেই শ্রাবণের বিস্ফোরিত ক্ষোভে দম নিতে না পেরে দুই দেহ পিচঢালা রাস্তায় গড়াগড়ি খেতে লাগলো। অবিরাম আশ্রে ফেলে বেধড়ক পিটিয়ে রক্তমাখা হয়ে যাচ্ছে চারপাশের ধুলো। কুত্তার বাচ্চা, মেঘ তোর সম্পর্কে বোন হয়? বোনের ব্যাপারে এত নোংরা ধারণা মাথায় ঢোকে কি করে তোর? ঘৃণায় ক্ষিপ্ত হয়ে শব্দগুলো নিক্ষেপ করতে করতে আবারও কয়েক ঘা জোর দিল শ্রাবণ। নিলয় ব্যথায় কুঁকড়ে উঠল। আত্মচিৎকার, মুখের রক্ত মিশে কর্কশ হয়ে উঠছে। কপালের এক পাশ ইতিমধ্যে ফেটে গাঢ় রক্ত বইছে। রাস্তা রাঙা হয়ে উঠেছে।
পাশে থাকা ছেলেটা টলমল অবস্থায় কোনো রকমে পালাতে সফল হলো, কিন্তু শ্রাবণ সেদিকে তাকালো না। তার রাগ সবটুকু নিলয়ের উপর নেমে এসেছে, কারণ এই ভয়াল ঘটনার মূল কারিগর নিলয় নিজেই। সেই ছেলেটাকে লেলিয়ে দিয়েছিল। মাফ করে দাও শ্রাবণ ভাই, ভুল হয়ে গেছে আমার। নিলয়ের ভঙ্গুর কণ্ঠ শ্রাবণ শুনল না। পিটিয়ে যাচ্ছে উন্মত্ত থামাহীনভাবে। তার হাত আর কোনো নিয়ন্ত্রণে নেই। ভুল? এটা তোর ভুল? এটা তুই জঘন্য অন্যায় করেছিস, আর অন্যায়ের শাস্তি সে তো তোকে আজকেই পেতে হবে। শ্রাবণ আর কোনো কথা শুনল না। একের পর এক আঘাত করতে লাগলো নিলয়ের ওপর। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে শ্রাবণকে আঁকড়ে ধরল নিহাল। তার দুই হাত মরিয়া হয়ে জড়িয়ে ধরেছে শ্রাবণের কাঁধ আর বুক। ছেড়ে দে শ্রাবণ, আর মারলে মরেই যাবে ও। আজকে আমি ওকে মেরেই ফেলবো। কি বলেছে ও শুনিসনি? মেঘকে নাকি এক রাতের জন্য চায়, নিজের বোনকেই। এত নোংরা কামনা ওর শরীরে। থামার কোনো নাম নেই শ্রাবণের। তার শরীর জুড়ে যেন অশুভ আত্মা ভর করেছে, আর সে এখনই নিলয়কে দুনিয়া ছাড়া করবে। আবার লাঠিটা তুলতেই কণ্ঠ ছিন্ন করে বলে উঠল, যে জিনিস নিয়ে তোর এত কামনা, আজকে সেটাকেই অকেজো করব আমি। তোর উত্তেজিত বংশদণ্ডে পাওয়ার যদি আমি শেষ না করেছি, তাহলে আমার নামও শ্রাবণ না। শরীরের সর্বশক্তি দিয়ে লাঠিটা দুহাতে ধরে ওপর দিকে তুলল শ্রাবণ। তার দৃষ্টি নিবদ্ধ নিলয়ের শরীরের সবচেয়ে দুর্বল, সবচেয়ে ভীতিকর আর গুরুত্বপূর্ণ স্থানে। তা দেখেই আতঙ্কে হাহাকার করে উঠল নিলয়। কিন্তু আঘাতটা নেমে আসার আগেই নিহাল পাগলের মতো শক্তি সঞ্চয় করে আবারও ঝাঁপিয়ে পড়ল। এবার আরও শক্ত করে পেছন থেকে শ্রাবণের বুকের বাহু জড়িয়ে ধরে তাকে টেনে সরিয়ে আনলো। শ্রাবণের সুঠাম দেহে পাথরের মতো থামানো অসম্ভব, তবুও নিহাল প্রাণপণে লড়ছে, ঠিক যেন সিংহের মুখ থেকে মানুষ টেনে আনার চেষ্টা করছে। ধাক্কাধাক্কিতে কয়েক পা পিছিয়ে গেল শ্রাবণ। সেই সুযোগে নিলয়ের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল নিহাল, শালা এখনো সময় আছে, বাঁচতে চাইলে পালা এখান থেকে। আর হ্যাঁ, নিজের গুরুত্বপূর্ণ জিনিস সামলে রাখিস, পরের বার হয়তো রেহাই পাবি না। মৃত্যু ভয়ের স্রোতে টলমল নিলয় কোনোভাবে দাঁড়ালো, জীবনটাকে বগলদাবা করে দৌড়লো সেখান থেকে পালানোর জন্য। তার নড়বড়ে পদক্ষেপে রাতের খচমচে শব্দ তুলল, কিন্তু চোখে অন্য আগুন। এটার প্রতিশোধ সে নিবেই। রাত প্রায় 2টা। সদর দরজার শিক খুলে ভেতরে পা রাখতেই শ্রাবণ প্রথমে দেখতে পেল সোফার কিনারায় নিথর হয়ে বসে আছেন আফসানা বেগম। তার চোখ দুটো লাল, মুখের রেখা অস্থির। শ্রাবণকে দেখা মাত্রই তিনি মাথা নত করে নিলেন। সেই দৃশ্য শ্রাবণের ঠোঁটে টানা একরোখা বিদ্রুপের হাসি এঁকে দিল। কোনো শব্দ না করে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে এগুতেই পেছন থেকে তড়াক করে উঠে তার সামনে এসে দেয়াল হয়ে দাঁড়ালেন আফসানা বেগম। ছেলের দিকে তাকিয়ে থরথর গলায় বললেন, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। খাবো না আমি বলেই এগুলো শ্রাবণ। সে এগুতেই আচমকা তার বাহু জড়িয়ে ধরে হু হু করে কান্নায় ভেঙে পড়লেন আফসানা। ক্ষমা করে দে বাপ, তখন মেঘকে যা অবস্থায় দেখেছি ভীষণ কষ্ট পেয়েছি। কি থেকে কি করে ফেলেছি নিজেই বুঝিনি। মায়ের বিলাপ শ্রাবণের বুকে জমাট ক্ষোভকে কেটে দিল ভিতর পর্যন্ত। সারা রাতের জমাট দহন হঠাৎই ঠান্ডা হয়ে এলো। সে কোনো কথা না বলে মাকে বুকের কাছে টেনে নিল। মায়ের মাথার ওপর তার অশান্ত নিঃশ্বাস পড়ছে। হয়েছে, এত কান্না করার দরকার নেই। ভুল করেছি তাই শাসন করেছ। শাসন করে আবার কেউ কাঁদে নাকি? কাঁদলে কিন্তু আবারও একই ভুল করব। না না, কাঁদবো না। বলতে বলতে তড়িঘড়ি করে শ্রাবণের হাতটা ধরলেন তিনি। তখনই তার দৃষ্টি আটকে গেল শ্রাবণের হাতে করা ব্যান্ডেজে। কাপড়ের ফাঁক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত টুপটাপ নেমে আসছে। কাচের ওপর রাগে ঘুষি মারায় ছিন্ন ভিন্ন হয় হাতটা। পরে কোনো মতে নিহাল বেঁধে দিয়েছিল, কিন্তু শ্রাবণের জেদে ঠিক মতো সেটাও করতে পারেনি। তাই এখনো ক্ষত স্থানে গরম রক্ত সাদা ব্যান্ডেজ ভিজিয়ে দিচ্ছে। দৃশ্যটা দেখা মাত্রই আফসানার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কাপা গলায় আফসানা বেগম বললেন, তোর হাত থেকে রক্ত পড়ছে বাবা, কি হয়েছে তোর হাতে? শ্রাবণ একবার হাত তুলে ক্ষতটার দিকে চাইল, তারপর একই নিরাসক্ত ভঙ্গিতে উত্তর দিল, কিছু না, এমনি একটু লেগেছে, ঠিক হয়ে যাবে।
মেঘের চিন্তায় এসব করেছিস তাই না? কেন কষ্ট দিস মেয়েটাকে? শেষে নিজেই আবার পুড়িস আগুনে। মেঘের নাম উচ্চারিত হতেই শ্রাবণের চারপাশের স্তব্ধতা নেমে এলো। কতটা পাগল হলে সে নিজের কলিজাকে নিজেই আঘাত করতে পারে। কিছুক্ষণ চুপ থেকে সে গভীর স্বরে বলে উঠল, মেঘ কোথায় মা? আফসানা মাথা তুলে তাকালেন ছেলের দিকে। মুখ ছোট হয়ে এসেছে। নিজের ঘরে জ্বরে পুড়ছে, ভয় পেয়েছে খুব। মেয়েটাকে এমনভাবে শাস্তি না দিলেও পারতি বাবা। শ্রাবণের ভেতরটা কেঁপে উঠল। এক হাতে চুলের মধ্যে গুজে শক্ত করে চেপে ধরল সে। নিজের এত তীব্র ঘৃণা আগে কখনো অনুভব করেনি। কেন এমন করলো সে? কেন এতটা নিষ্ঠুর হলো? এক মুহূর্ত দোদুল্যমানতার পর গাঢ় কণ্ঠে বলল, শ্রাবণের ভেতরটা কেঁপে উঠল। এক হাতে চুলের মধ্যে গুজে শক্ত করে চেপে ধরল সে। নিজের প্রতি এত তীব্র ঘৃণা আগে কখনো অনুভব করেনি। কেন এমন করলো সে? কেন এতটা নিষ্ঠুর হলো? এক মুহূর্তের দোদুল্যমান তার প্রগাঢ় কণ্ঠে বলে উঠল, মা আমি মেঘের কাছে যাচ্ছি, খাবি না? না তুমি খেয়ে নিও। আর এক সেকেন্ডও দাঁড়ালো না শ্রাবণ। দ্রুত পদক্ষেপে অন্ধকার করিডোর পেরিয়ে গেল। গভীর রাত। করিডোরের শেষ প্রান্তে এসে শ্রাবণ থেমে দাঁড়ালো। মেঘের দরজার সামনে দাঁড়াতেই তার কপালে টলটলে ঘামের ফোঁটা জন্ম নিল। দুহাতে অনিয়ন্ত্রিত কাঁপছে। মনে হচ্ছে দরজার ওপাশে যে দৃশ্য তা চাক্ষুষ অবলোকন করার শক্তি তার মধ্যে নেই। তবুও নিজেকে জোর করে সামলে নিল। ধীরে ধীরে হাত এগিয়ে দরজার কপাট ঠেলে দিল। ঘরে ঢুকতেই এক অদ্ভুত ভারী বাতাস তার বুককে চেপে ধরল। জানালার পর্দা একটু একটু দুলছে, কিন্তু সেই দোলার কোনো স্বস্তি দিচ্ছে না, বরং আরো অস্বস্তিকর আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে চৌহদ্দি জুড়ে। পরের মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল অসহ্য এক দৃশ্য। মেঘ নিথর হয়ে শুয়ে আছে, সাদা চাদরে শরীর জড়ানো, মুখখানি দুধ সাদা ফ্যাকাশে হয়ে আছে। ঠোঁটের প্রান্তে মেয়েটির জ্বরের তোপে জমাট বেদনাতে নীলচে ছায়া ফেলে দিয়েছে। কপালের তপ্ত ঘামে ছোট ছোট ফোঁটা ঝলঝল করছে। নিঃশ্বাস ভাঙাচোরা, প্রতিটা শ্বাস তার কাছে এক একটা যুদ্ধ সম লাগছে। শ্রাবণের বুকের মাঝখানে হঠাৎই তীব্র শীতল ছুরি বেঁধে গেল। মনে হলো তার নিজেরই নিঃশ্বাস থেমে আসছে। মেঘকে এভাবে নিথর হয়ে পড়ে থাকতে দেখে মুহূর্তেই অবশ হয়ে গেল শ্রাবণ। কয়েক ঘন্টা আগে রাগের তীব্রতার করা কাজটা এখন আগুন হয়ে দাউ দাউ করে নিজেকে ভেতর থেকে জ্বালাচ্ছে। মেঘের আতঙ্কিত মুখ, তার কণ্ঠের কাঁপুনি, সব কিছু ফিরে ফিরে ছুরি হয়ে বিচ্ছে। ফুল। শ্রাবণের গলা হঠাৎ করেই ভেঙে উঠল। কি কাতর শোনালো সেই স্বর। দরজাটা বন্ধ করে ধীরে, খুব ধীরে এগিয়ে গেল সে। বিছানার পাশে বসতেই চাদরের নিচে মেঘের কাপা নিঃশ্বাস স্পষ্ট শোনা গেল। তার চোখ দুটো অর্ধগোল, অস্পষ্ট আলোয় কুঁকড়ে থাকা কোনো আহত হরিণী শাবকের মতো। শ্রাবণের আঙ্গুল মেঘের কপালে ছুতেই মেঘ সামান্য নড়ল। অভিমানের স্বরে শুধালো, কেন এসেছো তুমি? এই এক টুকরো বাক্যই তীরের মতো অভিযোগ। শ্রাবণের বুকটা হু হু করে উঠল। নিচু স্বরে বলল সে, আমি ভুল করেছি ফুল, আমাকে ক্ষমা করে দে না। শব্দটা উচ্চারণের সময় তার গলায় আটকে গেল। অনুতাপের ভারে কথাগুলো কেঁপে উঠল, কিন্তু শ্রাবণের কণ্ঠে গল গল করে ঝরে পড়া অনুতাপ মেঘের ক্ষতবিক্ষত মন ছুঁতে পারল না। সে ধীরে, খুব ধীরে শরীরটা উল্টে নিল। কথা বলার শক্তি নেই তার এখন। জ্বরে কাঁপা শরীরটা মাথায় হাত বুলিয়ে শান্ত করার মতো নয়। প্রতিটা শ্বাস আগুনের ভেতর দিয়ে টেনে টেনে আনছে। শ্রাবণ অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানার অন্য পাশে গিয়ে বসে পড়ল মেঘের মুখোমুখি হয়ে। ঘরে শুধু মেঘের শ্বাসের ভারী টানাপোড়েন। আচমকা নিস্তব্ধতা চিরে মেঘ ফুঁপিয়ে কেঁদে উঠল। শ্রাবণ চমকে উঠল। সে ধীরে হাত বাড়িয়ে মেঘের গালে রাখল। তার স্পর্শ পেতেই মেঘ আরো ভেঙে পড়ল। কান্না গড়িয়ে পড়ছে বৃষ্টি স্নাতের মতো। আমাকে এত কষ্ট দাও কেন তুমি? আমি কি এমন অপরাধ করেছি বলো? মেঘের ভাঙা বুলি কাটার মতো বিঁধল শ্রাবণের শিরায় শিরায়। সে বুঝতে পারল মেঘ জ্বরের ঘোরে অবচেতন হয়ে এসব বলছে। হঠাৎ মেঘ অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, আমাকে একটু জড়িয়ে ধরো শ্রাবণ ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। এই একটি মাত্র বাক্যই ভেঙে গেল শ্রাবণের শব্দ টানা।
কোনো বিলম্ব ছাড়াই সে মেঘের পাশে শুয়ে পড়ল। চাদর তুলে মেঘকে আগলে নিল নিজের উষ্ণতায়। আর এতটুকু জায়গায় মেঘের সব ভয় গুড়িয়ে দিল। সে মুহূর্তেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল শ্রাবণকে, যেন জীবনের শেষ নিরাপদ আশ্রয় এইটুকু। মেঘের জ্বর ভেজা গরম শ্বাস একের পর এক আষ্টে পড়তে লাগলো শ্রাবণের বুকের ওপর। শ্রাবণ তার কপালের ঠোঁট সেধিয়ে গভীর একটা চুমু খেলো। ফুল, আমার ফুল, আমাকে ক্ষমা করে দে জান, আর কখনো তোর সাথে এমন হবে না। শ্রাবণও দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে নিল প্রিয় মুখটিকে। তার বুকে মাথা গুজে শিশুর শান্তিতে ধীরে ধীরে ঘুমের অতল গভীরে তলিয়ে গেল মেঘ।